স্বাগতম, নমস্কার। হেলথের নানান দিক নিয়ে আমার পাশে বসে থাকা স্যার রাজদীপ দত্ত, ওয়েলকাম করি তাকে। নমস্কার। এবং প্রজাতন্ত্র দিবসের আগে প্রজাদের নানান সমস্যা, আমরাও প্রজা, কিন্তু সহযোগিতার জায়গা সেটা হচ্ছে, দেখুন আমাদের অনেক সময় অনেকগুলো ভুল হয়। এই যে ঠান্ডাটা চলে যায় বা ঠান্ডাটা আসে, দুটোই খুব খতরনাক হার্টের পক্ষে। তার কারণটা হচ্ছে যে এই সময় দেখবেন যে খুব ঠান্ডার মধ্যে দেখবেন প্রেশার হাই হয়ে যায়, কারণ আমরা লেপ কম্বল মুড়ি দিয়ে থাকি, তার থেকে হতে পারে বডি মুভমেন্ট কম থাকে বলে হতে পারে, কিন্তু সেটা ততটা ডেঞ্জারাস না যতটা ডেঞ্জারাস হচ্ছে ঠান্ডা পড়ছে, ঠান্ডা যাচ্ছে, এই সময়টা কিন্তু মারাত্মক হার্ট অ্যাটাক হয়। দেখুন আমাদের কতগুলো ত্রুটিও আছে। এই শীতকালে আমরা ফুলকপি, গুড় ইত্যাদি খাই, যেগুলো প্রত্যেকটাই প্রায় গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, মানে পেটে একটা অ্যাসিডিটি বা গ্যাস ইত্যাদি। তো সেটা যখন হয় অনেক সময় বুকে হয়তো চাপ চাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হচ্ছে, গ্যাস হয়ে গেছে। আপনি আপনার ডাক্তার হতে পারেন না। আপনি যদি বোঝেন যে এটা কন্টিনিউ করছে, চট করে কিন্তু চিকিৎসকের সহযোগিতা নেওয়া উচিত। কি বলেন স্যার দত্ত? সরাসরি তার কাছে। নমস্কার। মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে, আজকে দেখুন, এই আপনাকে একটা কেস স্টাডি দিয়ে বোঝাই আপনাদের, তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসে, বেশ কিছু মাস আগে। তো পেশেন্টটি যখন আসে তখন পেশেন্টটির ওবিস ছিল শরীরে, এবং তার সাথে তার সমস্যা হচ্ছে কি বুকে ব্যথা, আর তার কোনো সমস্যা নেই। তো যথারীতি যখন আমি চেক করলাম, তখন দেখলাম তার বক্তব্য তার কোনো সমস্যা নেই, কিন্তু তার কোলেস্ট্রল সব বেড়ে আছে। টেস্ট করলাম যখন, তখন পেলাম, এবং তখনই তাকে আমি সাজেশন দিলাম যে এখনই কিন্তু ডায়েটটাকে রেস্ট্রিক্ট করো, বা ডায়েটটাকে ঠিকমতো করো, রিভাইজড করো, কারণ এই ডায়েটে তোমার কিন্তু যদি তুমি চলো, তোমার কিন্তু আগে তোমার সমস্যা হতে পারে। তো যথারীতি সাধারণত পেশেন্টদেরকে না এটা বললে পেশেন্টরা শুনতে চায় না, যে খাবার খেতে কম বলেছে, এ তো মুশকিল। হ্যাঁ, তো যার ফলে কেসটা কি হলো, কিছুদিন বাদেই, এটা হচ্ছে কি সপ্তাহখানেক আগের খবর, সেই পেশেন্টের বাড়ির লোক আমাকে একটা ফোন করলো যে হঠাৎ খিচুড়ি খেয়ে রাত্রির বেলায় আচ্ছা সে বুকে ব্যথা করছে, এবং বুকে ব্যথা করে শুয়ে পড়েছে। যখন শুয়ে পড়েছে তখন তার চোখটা কালো হয়ে গেছে, চোখের মধ্যে একটা অন্ধকার ভাব, কিছুই দেখতে পাচ্ছে না, এরকম পেশেন্টের বক্তব্য। এবং তারপর তাকে লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোকাল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার শরীরটা আবার একবার অসুস্থ হয়ে ওঠে, এবং তারপর তার শরীরটা ঝিমিয়ে যায়। যখন হসপিটালে যায়, তখন হসপিটালে গিয়ে দেখা যাচ্ছে, যখন সিটি স্ক্যান সমস্ত হলো, তখন দেখা যাচ্ছে সেই পেশেন্টটি ব্রেনে রক্ত জমে গেছে, সিটি স্ক্যান রিপোর্ট তাই বলছে, এবং তার একটা সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এবং এটা ওখানকার ডাক্তাররা বলে। এবং তারপরে ওই বাড়ির লোক ওইটাকে নিয়ে আরেকটা জায়গায়, আরেকটা নার্সিংহোমে যান হসপিটাল থেকে। তো সেখানে গিয়ে তখন বলা হয়, সেখানে আরও চিকিৎসার পর বলা হয় যে না, তার হার্ট অ্যাটাক হয়েছে। তো হার্ট অ্যাটাক সিভিয়ার, দুটো পরপর হার্ট অ্যাটাকের কারণে আজকে তার এই সমস্যা, এবং তার আনকন্ট্রোলড সমস্ত কিছুর কারণে হার্টের আর্টারি বন্ধ হয়ে গেছে। এবং তার ফল হচ্ছে গিয়ে ছেলেটির বাঁ দিক থেকে, যেহেতু মাথার বাঁ দিকে রক্ত জমেছে, ডান দিকটা পুরো পড়ে গেছে। এটা প্রথম সিমটম। এবং তারপরে, এর আগে কিন্তু কোনো সমস্যা ছিল না, এবং তারপরে যখন তাকে ওটি করা হলো, ওটি করার পর আফটার ওটি 2 ঘন্টাও বাঁচল না পেশেন্টটি, এবং তারপরে আবার একটা অ্যারেস্ট হলো, এবং পেশেন্টটি চলে গেলেন, মাত্র 25 বছর বয়স। তো এই যে জিনিসটা আমি বোঝাতে পারলাম যে কীরকম হতে পারে যদি আমরা ঠিকমতো যদি ম্যানেজ করে সব কিছু না চলি। তাহলে আমি এই ঘটনাটা দর্শকদের ভয় পাওয়ার জন্য বলছি না, আমি বলছি এই ঘটনাটা কম করা যেতে পারে, বা নাও হতে পারে, যদি আমরা আগে থেকে একটু সচেতন হই, নিজেদের খাওয়া দাওয়া সব কিছু যদি আমরা মেনটেন করে খাই। দেখুন, ঈশ্বর জীব দিয়েছেন মানে খেতে হবেই, তার মানে এই নয় যে অতিরিক্ত।
তো ঈশ্বর জীব যেমন দিয়েছেন, যদি আমরা মেনে খাই এবং রেসপেক্টিভ কমপ্লিকেশনস যদি কিছু থাকে, সেটা যদি আমরা সঙ্গে সঙ্গে, কারণ শরীর আপনাকে জানান দেবে। কারণ এর আগেও আমি শুনেছি এই পেশেন্টের প্রোফাইল থেকে, তার কিন্তু মাঝে মাঝেই বুক ব্যথা হতো, কিন্তু সে নেগলেক্ট করতো, পাত্তা দিত না, এবং বুকে একটুখানি ডলে নিল, একটুখানি গ্যাসের ওষুধ খেয়ে নিল খুব বেশি হলে নিজের ইচ্ছা মতো, এবং তার ফলে কিন্তু আজকে তার এই বিপদ। আমি আসছি এ ব্যাপারে আরও বেশি করে। প্রথম কথাটা আমি বলি যে আপনারা দেখুন, আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, ডাক্তারবাবুরও হেল্পলাইন নাম্বার রয়েছে, এখানে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। যদিও এটাও একটা সমস্যা আপনার সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে, যে আপনি একেবারেই কলকাতার থেকে বেশ খানিকটা দূরে মফস্বলের একটি জায়গায় থাকেন, ফলে কার্যত সারা পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে চট করে চলে আসাটা ডিফিকাল্ট। না, তার জন্য অনলাইনে তো আমি দেখি, সেটা একটুখানি আমি আজকে মেনশন করে দিতে চাই যে অনলাইনে কিন্তু চিকিৎসা হয়, অনলাইনে একবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা হয়। সুতরাং এটা তো বাস্তব যে একটা ভালো ডাক্তারকে দেখাবো, তার মেডিসিন খাবো, কিন্তু তার কাছে যদি যেতে না পারি, বাস্তবে কি আজকের দিনে আপনি সিঙ্গাপুরের ডাক্তারের সঙ্গে যদি কথা বলেন, তাহলে কিন্তু অনলাইনে চিকিৎসা হয়। হ্যাঁ, এবং রিপোর্টগুলো সব দিয়ে দেওয়া হয়। ইউ টু গো এভরিওয়্যার। হ্যাঁ, তো সেই আধুনিক ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে, এমনি বিলিতি চিকিৎসক, ফলে সেই সুবিধাটার জন্য আপনাদের হেল্পলাইন নাম্বারটা দেওয়া হচ্ছে পানির হেল্পলাইন নাম্বার নিয়ে আপনারা অনর্গল সেখানে ফোন করুন, কিভাবে আপনার সমস্যা মিটবে। এবং একই সাথে সিটিবিএনে ফোন করবার জন্য সিটিবিএনের হেল্পলাইন নাম্বার যেটা যাচ্ছে, সেখানে আপনারা ফোন করুন। বিশেষ করে যারা বুকে ব্যথা, গ্যাসের সমস্যা যাদের আছে, তারাও ফোন করবেন। অ্যাসিডিটি, হ্যাঁ, স্টুল ক্লিয়ার হয় না, কনস্টিপেশনের প্রবলেম রয়েছে প্রচুর, হ্যাঁ, ডায়াবেটিস ইত্যাদি, যে কোনো ধরনের ফোন আপনারা করুন। আজকে ডাক্তারবাবু আপনাদেরকে সবটাই বলবেন। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে এই যে একটা ব্যাপার ফান্ডামেন্টালি আমরা ধরতে পারলাম না, এটা কিসের থেকে হচ্ছে, আমি অত ডিটেলে যেতে চাইছি না। তো আমাদের এই আন্দাজটা, মানে এটা আমাদের কি করে বুঝবো যে এবার আমার চিকিৎসালয়ে যাও? একদমই তাই, এইটা একদম দারুণ কথা বলেছেন। দর্শকরাও এটা বুঝতে পারছেন। এই প্রশ্নটা সবার প্রশ্ন। তাহলে বক্তব্য হচ্ছে কি, শরীর একটা সিস্টেম, ঠিক যেভাবে আমাদের ঘড়ি চলে, ঠিক সেরকমভাবে আমাদের শরীর, ঘড়ির যেমন অনেকগুলো পার্টস মিলিয়ে কিন্তু একটা ঘড়ি হয়, তার অনেকগুলো মেকানিজমস থাকে, তেমনি আমাদের শরীরেরও অনেকগুলো মেকানিজম নিয়ে কিন্তু আমাদের শরীর। তো তার মধ্যে যদি কোনো মেকানিজম গন্ডগোল হয়, তার কিন্তু একটা রিদমিক যে চেঞ্জ, সেটা কিন্তু অবশ্যই শরীর কিন্তু জানান দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, আমরা অনেক সময় সেটা ধরতে চাই না, বা ধরলেও সেটাকে আমরা নেগলেক্ট করে বেরিয়ে যাই। এই জিনিসটাই আমি আজকে বলবো। ধরুন, যারা অত্যন্ত ফুডি, বেশিরভাগ সমস্যাটা ফুড থেকেই বেশিরভাগ তৈরি হয়, তো তাদের দেখা যায় অনেক সময় শরীর ঝিমিয়ে যাচ্ছে, শরীরে কাজ করার এনার্জি পাচ্ছি না। এটা যেমন একদিকে ডায়াবেটিসকে ট্রিগার করে, ঠিক তেমনি উল্টো দিকে তার শরীরের একটা অসামঞ্জস্যতাকেও কিন্তু জানান দেয়। ঠিক তেমনি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আপনি তো প্রত্যেকদিন ব্লাড প্রেশার চেক করছেন না, বুঝবেন কি করে? যখন অতিরিক্ত বেড়ে যাবে তখন মাথা ধরে যায়, কারোর মাথার বাঁ দিক ধরে, কারোর পুরো মাথা ধরে, তার মানে ঘাড় ফাড় অব্দি ব্যথা চলে আসে। তার মানে যখন এই ধরনের ব্যথা বা সিমটম দেবে, অল্প দেওয়ার সময়ই আপনারা সেটাকে ডিটেক্ট করুন, এবং সঙ্গে সঙ্গে আপনারা রেসপেক্টিভ ডক্টরস, মেডিসিনের ডক্টর প্রথমে তাদের কাছে দেখান। কারণ হতে পারে সেখানে কোনো নিউরোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, হতে পারে সেখানে কোনো ব্লাড প্রেশারের জনিত কোনো সমস্যা হচ্ছে, বিভিন্ন সমস্যা আসতে পারে, কিন্তু জানান কিন্তু শরীর দেয়। উঠতে গিয়ে একটুখানি হাঁপ লেগে যাচ্ছে, বেশিক্ষণ কাজ করতে পারছি না, আচ্ছা, এছাড়া দেখা যাচ্ছে এনার্জি সব ঠিক আছে, শরীরের মধ্যে একটা খিটখিটে ভাব চলে এসছে, মানে কেউ কিছু বললেও ভালো লাগে না, সব সময় মনটা মরা, কোনো কিছুই যেন ভালো লাগে না। অথচ এরকম কোনো ঘটনাই হয়তো ঘটেনি যে মনটা মরে যাওয়ার মতো, কিন্তু তা সত্ত্বেও মনটা মরা, মনের মধ্যে স্ফূর্তি নেই। আমি বলছি না এগুলো কিন্তু গ্যাস্ট্রাইটিসের লক্ষণ, কিন্তু এই লক্ষণগুলো হচ্ছে গিয়ে অটো ইমিউন ডিসঅর্ডারের প্রিলিমিনারি সিমটমসের মধ্যে একটা।
অর্থাৎ যখনই কোনো এরকম সিমটমস দেখাবে তখনই আপনার দেখানো উচিত। হতে পারে সেটা হয়তো অন্য কোনো অটোইমিউন ডিসঅর্ডারকে হয়তো রিকানেক্ট করছে বা হয়তো ট্রিগার করছে, বা গ্যাসের ক্ষেত্রে বা এই ধরনের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমি সবার কাছে রিকোয়েস্ট করি সবাই কিন্তু সুস্থভাবে থাকতে পারবে যদি খাবার দাবারকে একটু কন্ট্রোল করে খান। অর্থাৎ সকালবেলায় প্রিন্সের মতো খান, সকালবেলায় ঘুম থেকে উঠে, কিন্তু যখনই খাবেন পেটে একটু খালি রেখে খাবেন। দুপুরবেলায় রাজার মতো খান, সব খান, কিন্তু একটু পেটটা খালি রেখে খাবেন। আর রাত্রির বেলা ভিখারির মতো খান, একটু পেটটা বেশি খালি রেখে খাবেন। এবং চেষ্টা করুন যদি একটু আগে ডিনারটা কমপ্লিট করা যায় যাতে ঘুমানোর আগে পর্যন্ত সেটা পাচন হয়ে যায়। আমাদের ইদানিং এত বেশি মানে মোবাইলের ব্যাপার হয়ে গেছে, হ্যাঁ, মানে চ্যাটিং করতে করতে হুঁশই থাকে না, হয়তো 11টা, 11:30, 12টার সময় খাচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি। এবং আমি লেট রাইজার, হ্যাঁ, মানে যারা ঘুম থেকে দেরিতে ওঠেন, খুব অপছন্দ করি তাদের। একদমই, হ্যাঁ, যে আমি কটার সময় ঘুম থেকে ওঠে, 9টার আগে উঠতে পারি না। ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ব্যাপার ডিফারেন্ট, তারা ওইভাবেই চলছে, মানে তাদের রাতটা শুরু হচ্ছে হয়তো একটা, তাদের কাজের কারণেই হয়তো হয়তো। কিন্তু জেনারেল একটা সিস্টেমের মধ্যে আমি ঘুম থেকে উঠি 9টায়, এটা খুব অসভ্যতা বলে আমার মনে হয়। একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি যে কথাটা বললাম না, ম্যাচ করছে, মন ভালো লাগছে না, এটা কিন্তু দেখা যাচ্ছে সব কিছু সিস্টেমিক নর্মাল আছে। আপনি হয়তো কিছুদিন আগেই ব্লাড টেস্ট রিপোর্ট করেছেন, হয়তো নিজের ইচ্ছাতেই করেছেন, সব রিপোর্ট দেখছেন ক্লিন আছে, ক্লিয়ার আছে, তারপরেও এটা যখন ঘটছে তার মানে জানবেন আপনার ঘুমেও কোনো একটা জায়গায় ডিস্টার্ব হয়ে আছে। সেটাই। এবং কন্টিনিউ এই যে ঘুমের ডিস্টার্ব, তার মানে আপনার বডি রেস্ট পাচ্ছে না। বডি রেস্ট না পেলে বডির সমস্ত অর্গানগুলো রেস্ট পাবে না, তারা নিজেদের ড্যামেজকে রিকভার করার সময় পাবে না। অর্থাৎ যদি ড্যামেজকে রিকভার করার সময় না পায় বন্ধুরা, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবেই। তাই অন্তত 8 ঘন্টা সমস্ত লোকের, সমস্ত বয়সের লোকেদের জন্য খুব ভালোভাবে ঘুমানোর দরকার, এটা ফ্যাক্ট, সেটা বাচ্চা থেকে বুড়ো। আমি একটা ফোন নিয়ে নিচ্ছি একটু। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। আপনি শুনে তো লাভ নেই, আমাদের শুনতে হবে। আপনি বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি তনুজা বর্মন বলছি, ডানকুনি থেকে। কোথা থেকে? ডানকুনি। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই যে মায়ের প্রবলেমটাই বলছিলাম, যে 70 বছর হয়েছে, পায়ের ছেটোটা খুবই মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে কিছুতেই গরম হতে চাইছে না, কিন্তু এদানি এত বেড়ে গেছে যে মানে মোজা পরে থাকছে কিন্তু পাটা গরম হচ্ছে না, আর ব্যথা হচ্ছে প্রচন্ড। 70 বছর বলছেন? হুম। তার মানেটা কি, ওনার যে পাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণে ব্লাড যত প্রবাহিত হবে শরীর তত গরম থাকবে। তাহলে ব্লাড যদি ধীরে প্রবাহিত হয় তাহলে সেই জায়গা ধীরে ধীরে ঠান্ডা হবে, আর ব্লাড যদি প্রবাহ বন্ধ করে দেয় তাহলে কি হবে? শরীরটাই ঠান্ডা হয়ে যাবে। তাহলে শরীরটাই ঠান্ডা হয়ে যাবে। ঠিক যেমন মৃত ব্যক্তিরা শুয়ে থাকে, তাদের গায়ে টাচ করলেই যেন বরফের মতো ঠান্ডা লাগে। অর্থাৎ এখানে একটা ব্লাডের ডিসঅর্ডার হয়ে আছে, এবং 70 বছরে এটা অস্বাভাবিক নয়, কিন্তু এটাকে ঠিক করা যায়। আমি রিকোয়েস্ট করব যে সমস্ত বয়স্ক মানুষরা আছেন তারা অবশ্যই যদি এই ধরনের সমস্যায় ভোগেন, তারা ডেফিনেটলি আমার নিম্নোক্ত নাম্বারে আপনারা কল করতে পারেন। তাতে আপনাদের আমি চেষ্টা করব যাতে কিনা আর একটু ভালোভাবে ট্রিটমেন্ট করে, যে নর্মালভাবে, কারণ এনাদের একটা সমস্যা থাকে 70 বছরে, বেশি উল্টো পাল্টা ওষুধ দেওয়া যায় না যেটা সাইড এফেক্ট থাকবে, কারণ একেই 70 বছর। সেই জন্যই আমার স্পেশাল ওল্ড এজ কেয়ার থাকে, কারণ বৃদ্ধ মানুষদের সাহারা কেউ থাকে না। তার জন্যই পানিনি হেলথ কেয়ারের কিন্তু এটা ক্ষুদ্র প্রয়াস, যে সমস্ত ওল্ড এজ পেশেন্টসরা থাকে আমরা তাদেরকে 1 নম্বর বসিয়ে রাখি না, কারণ তাদের অসুস্থতা না অন্য লেভেলের, আমরা বুঝতে পারি না। তো তাদের অসুস্থতাকে যদি কিছুটা কমানো যায় থ্রু আওয়ার প্রসেস, আমরা সবসময় সেই চেষ্টা করে থাকি। একই সাথে আমি বলবো যে যেটা বলছিলাম আমাদের ডায়েটের ব্যাপার, যেটা স্যার আপনি প্রসঙ্গান্তরে আনলেন, যে ডিনার শুড বি উইদিন 8। একদমই তাই। হ্যাঁ, তো অক্ষয় কুমার 6টা 6:30টার মধ্যে ডিনার করে, আরো ভালো হয়। তো আমি শুনেছি যে বিদেশে, বিশেষ করে লন্ডন বা আদার্স জায়গায়, বাঙালিরা তারা 7টার মধ্যে ডিনার করে নেন, আর যদি রাত্রিবেলা নেহাত খিদে পায় তা পাতলা একটু স্যুপ খেয়ে নেন। একদম ঠিকই শুনেছেন। আপনাকে তো স্টুলটা তৈরি করতে গেলে তার একটা টাইম দিতে হবে। একদমই তাই।
আপনি বর্ষাকালে যদি একটা জামা ভেজা জামা দেন, একদম। তাহলে সেটা শুকাবে পরের দিন গিয়ে। একদম আর তাই। একটা গ্রীষ্মকাল বা একটা যদি শীতকালে যদি আপনি শুকাতে দেন, দেখবেন যে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে। একদমই তাই। তো এই ক্যালকুলেশনগুলো তো আমাদের চলতে হবে, যে আমাদের পাচন শক্তিটাও তো তাই। হ্যাঁ, ওভারলোড আচ্ছা, ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার। আমি বলছিলাম কি যে পায়ে ব্যথা আর কি অনেকদিন থেকে, 1 বছর হলো। আপনি কে কথা বলছেন? হ্যালো, হ্যালো, কে কথা বলছেন? আমি লক্ষ্মী কথা বলছি। হ্যাঁ, যা বলছিলেন বলুন। তো যে ক্ষেত্রে মানুষের ওখানকার লন্ডনে আমি বেশ দীর্ঘদিন থেকেছি, ওদের মধ্যে না একটা সিভিলাইজড ব্যাপার স্যাপার আছে, বুঝতে পেরেছেন? তারা সব কিছু খায়, সব কিছু চলে, হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে একটা সিভিলাইজড ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তাদের মধ্যে একটা সমস্যা আমি দেখেছি, ইউএসএতে আমি সবচেয়ে বেশি দেখেছি, লন্ডনে অতটা দেখিনি। লন্ডনে দেখেছি অনেক ফিগার কনসাস। ইউএসএতে দেখেছি যেটা, তারা প্রচণ্ড পরিমাণ পিৎজা বার্গারটা খেয়ে থাকে। হ্যাঁ, তার ফলটাও তারা দিচ্ছে, কারণ আপনি জানেন যে অনেক বেশি অটো ইমিউন ডিসঅর্ডার, ডায়াবেটিক মারাত্মকভাবে বেড়ে গেছে। আমি শুনছি সেটা। হ্যালো, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। মুর্শিদাবাদ থেকে বলছেন। কে বলছিলেন? আমার নাম অরুণ সাহা। হ্যাঁ, বলুন। বলছি আমার বাবার মোটামুটি 6-7 মাস ধরে শুকনো কাশি হচ্ছে। শুকনো কাশি? এটা কি? হ্যাঁ। আচ্ছা, বাবার বয়স কত? ওই 53। 53? হ্যাঁ। কমই বয়স। তো অল্প বয়স, তেমন তো বয়স না। ডাক্তার দেখিয়েছেন? দিনের বেলায় হয় না এটা। না, সকালে ডাক্তার আর- বাবু দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছেন? না না, হ্যাঁ? ডাক্তার এখনো দেখিনি। কেন দেখাননি কেন? এটা মনে হয় ঠান্ডার জন্য, সেই জন্য না, এখন তাহলে তো দেখাচ্ছি আপনি না। বুঝে যাচ্ছেন, তাহলে আমাদের তো আর বলার কিছু নেই। আপনার বাবা অসুস্থ, আপনি সিটিভিএনে খরচা করে ফোন করছেন, আর আপনার বাবাকে আপনার স্থানীয় কোনো ডাক্তারের সঙ্গে 5-6 মাস ধরে কাশি হচ্ছে, সেটা দেখাতে পারেননি? এটা বেশিক্ষণ না, হয় সকালে তাহলে ঘুম তো থেকে কিছু না, ওঠা- তাহলে ছেড়ে দিন, তাহলে আপনার বাবা ভালো হয়ে যাবে নিজে থেকে। তাহলে আর ফোন করছেন কেন? আজকাল দেখছি যে ছেলেপুলেরা বা কোয়ালিটি দেখলেন, আমি লক্ষ্মী বলছি বলে আমি কাটিয়ে দিলাম ফোনটা। দে আর নট সিরিয়াস উইথ দ্য হেলথ। হ্যাঁ। একদল লোক খাবার খেতেই পায় না, আর একদল লোক পাত্তাই দেয় না কোনো কিছুকে। মানে একটা লোক 6 মাস ধরে কাশছে, একটা মিনিমাম তো একটা পাড়ার ডাক্তারকে দেখানো উচিত যে কেন কাশছি, এবং সেটা শুষ্ক কাশি। হ্যাঁ, এবং এই যে শুকনো কাশি, এই শুকনো কাশির একটা গুরুত্বপূর্ণ দিক আমি আপনাকে জানাই, আপনারা এটা জেনে রাখুন, এটা ডাস্ট থেকেও আসতে পারে। এটা যে উনি বলছেন না যে শুধুমাত্র শীতকাল তো 6 মাস নেই। না না, 6 মাস শীতকাল তো বলছে না। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ডাস্টটা আপনি বাদ ঠিক দিন। আছে, আপনি বিভিন্ন নর্মাল ধরনের। চিকিৎসাটা করুন। হ্যাঁ, কিছুর থেকে নর্মাল হওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, যে কারণেই হোক না কেন, সেটা ডাক্তারের কাছে গেলেই ওনারা সঙ্গে সঙ্গে কেস স্টাডি যখন শুনবেন, তখন ওনারা জিজ্ঞেস করবেন, এবং স্টাডির রিপোর্ট থেকে ওনারা ঠিকই বুঝতে পারবেন এটা ডাস্ট থেকে হচ্ছে না অন্য কিছু থেকে হচ্ছে, এর সঙ্গে অ্যালার্জি মিশে আছে কি মিশে নেই। এবং যেহেতু শুনলাম খুব অল্প বয়স, 51-52, সামান্য একটু যদি ডাক্তার দেখিয়ে নেন, তাহলে দেখবেন এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আমার বক্তব্য, আপনারা সবাই না প্রবলেমটাকে ঠিক করুন। প্রবলেমটাকে ঠিক করলেই দীর্ঘ জীবন লাভ করা সম্ভব। কিন্তু একটা প্রবলেমকে যদি প্রলং করে রেখে যান, সে কিন্তু ধীরে 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 বাড়তে থাকে, কারণ সে কিন্তু তার মতো করে কিন্তু তার বসতি স্থাপন করতে থাকে। সেই প্রবলেমটা, এখন সেই প্রবলেমটার পিছনে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, না কি কোনো অর্গান ডিসঅর্ডার রয়েছে, না কি কোনো ব্লাড ডিসঅর্ডার রয়েছে, এটা তো পরের কথা, কিন্তু এগুলো কিন্তু নিঃশব্দে চলতে থাকে বন্ধুরা। তাই অবশ্যই এগুলোকে ট্রিটমেন্ট করান, ফেলে রাখবেন না। আপনার যখন কোনো ডিসঅর্ডার হচ্ছে, আপনি পরিষ্কার জেনে নিন যে কিছু একটা চেঞ্জেস হয়েছে। চেস্ট ইনফেক্টেড হয়ে থাকতে পারে। হ্যাঁ, তাই তো বললাম, আমি তো তাই বললাম। লোক সমানে কেসে যাচ্ছে, চেস্ট ইনফেকশন থেকেই তো এটা হয়। আবার তার যেতে পারে, অনেক খারাপ হতে পারে, এবং স্মোকিং হিস্ট্রি আছে কিনা আমি বললাম তো, এগুলো সব চেক করলে পাওয়া যেত। কেমন ছেলে আমি বুঝি না, কোন ডাক্তার দেখিয়েছেন না? সিডিবিএন এর ডাক্তার বসলে তাহলে ফ্রিতে একটু দেখিয়ে নেবো, এই এরকম ভাবে তো হয় না। দেখুন, এখানে তো আমরা খুব সামান্য পরিসরে আলোচনা করতে পারি। তো আপনারা সবসময় একটু প্রোঅ্যাক্টিভলি ভাবুন, প্রোঅ্যাক্টিভলি দেখুন, তাহলে আমার মনে হয় এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আরামসে আমরা ঠিক করতে পারবো, এবং সুস্থ জীবন লাভ করাটাই হচ্ছে কি আসল কথা। ঈশ্বর পাঠিয়েছেন আমাদের
কর্ম করতে, তো আমাদের সঠিকভাবে কর্ম করাটা উচিত। ঈশ্বরের দিক নির্দেশকে আমাদের বোঝা উচিত, ঈশ্বরের চিন্তাভাবনাকে আমাদের বোঝা উচিত, এবং আমরা ভালোভাবে যদি চলি, সুস্থভাবে যদি চলি, তাহলে কিন্তু আমাদের খুব একটা সমস্যা পড়বে না। স্যার, ব্লাড সুগারের সঙ্গে হার্ট অ্যাটাকের কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক, মারাত্মক সম্পর্ক। এক্ষেত্রে দেখুন, যখনই ব্লাড সুগার আসে তখন জানবেন ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেড়ে থাকে, তার মানে অটোইমিউন ডিসঅর্ডার, মানে অর্গানের যে ডিসঅর্ডার, সেগুলো কিন্তু বেড়ে যাবে। এবং সেই বাড়ার মধ্যে একটা হচ্ছে গিয়ে কোলেস্ট্রল, একটা হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে ট্রাইগ্লিসারাইডস, এবং যে কটা নাম বললাম এই সব কটা কিন্তু হার্ট অ্যাটাককে ট্রিগার করে, অর্থাৎ আর্টারিটাকে আস্তে 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 বন্ধ করে দেয়। তাহলে বন্ধ করে যদি দিতে থাকে, তার মানে ব্লাড ওখান থেকে কমবে যাবে। ব্লাড কম গেলেই হার্ট প্রয়োজনীয় রক্ত পাবে না, প্রয়োজনীয় রক্ত না পেলেই তো ঘটবে হার্ট অ্যাটাক। প্রয়োজনীয় রক্ত না পেলেই এই যে ঘটনা, এটাকেই তো বলে হার্ট অ্যাটাক। এবং তখন গিয়ে কোন আর্টারি জাম হচ্ছে, তখন সেই আর্টারিতে স্টেন বসাতে হয়, জোর করে ফাঁক করতে হয়। আমরা কেন যাব, আমার বক্তব্য দর্শকদের, আমরা কেন যাব অত বড় প্রসেসে, একটা বিশাল টাকার খরচা তখন স্টেন বসিয়ে সমস্ত। কিন্তু আমরা যদি একটু ঠিক মতো ট্রিটমেন্ট করি, একটু প্রোটোকল মেনে যদি চলি, তাহলে আমাদের ওই কষ্টটাও সহ্য করতে হয় না, আর অত খরচারও আমাদের দরকার পড়ে না, এবং জনস্বাস্থ্য আরও বেটার হয়, এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরও ভালো হয়। তো এটা মানে আমার সুগার আপ ডাউনের সঙ্গেও কি সম্পর্কিত? একদম 100%। আপনার সুগার যদি অনিয়ন্ত্রিতভাবে আপ ডাউন করতে থাকে, তার মানে ইট ইজ নট ম্যানেজেবল। প্রথম কথা হচ্ছে কি ম্যানেজেবল হচ্ছে না। আর যদি ম্যানেজেবল না হয়, তার মানে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আপনার যদি সুগার ম্যানেজেবল না হয়, তার মানে এটা বুঝতে হবে আপনার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো কিন্তু ম্যানেজড হচ্ছে না, এগুলো আনকন্ট্রোলড হয়ে আছে। অর্থাৎ যদি আনকন্ট্রোলড হয়ে থাকে, তাহলে ওই ধরনের রোগের সম্ভাবনাগুলো কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। এর সাথে যদি কোনো নিউরোলজিক্যাল সিমটমস যোগ হয়, তাহলে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। আমি দেখে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আমি দেবপ্রিয় চক্রবর্তী বলছি, বেহালা থেকে। হ্যাঁ, বলুন। আমার বয়স 50। এবার আমার না অনেকদিন তো ইনসমনিয়ায় ভুগছি, রাত্রে ঘুম হয় না, ওই অ্যাংজাইটি, আর রাত্রিবেলা 3-4 বার আমার ইউরিন পাস হয় 3-4 বার। হ্যাঁ, ঘুম না হলে ইউরিন পাস হবেই, কারণ আপনি যতবার ইউরিন পাস হচ্ছে, তারপরে তো আপনি এক গ্লাস জলও খাচ্ছেন। না, রাত্রে জল খাই না, ডিউরিং খাওয়ার আগে, রাতে শোয়ার আগে একটু অল্প জল খেয়ে নেব, এবার শুয়ে পড়লো, ঘুম তো হয় না। অল্প জল খাচ্ছেন, তাতেই 3-4 বার পেচাব হচ্ছে? হ্যাঁ, রাত্রিবেলা একবারে না, মানে করে ইন্টারমিটেন্টলি হচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে হচ্ছে। আপনার শুধু ঘুমটা হচ্ছে না, এই তো? হ্যাঁ, ঘুমটা কতদিন ধরে? এই 5-6 মাস ধরুন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি একবার অবশ্যই ব্লাড সুগারটাকে দেখুন সবার আগে। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে, আপনার যে ঘুম হচ্ছে না, আগে ঘুমটাকে করতে হবে। তার জন্য প্রপার ডক্টরের সাথে কনসাল্ট করুন। হ্যাঁ, যদি সম্ভব হয় আপনি আমাকেও যোগাযোগ করতে পারেন। প্রপার ডক্টরের সাথে কনসাল্ট করে বেশি সাইড এফেক্ট যুক্ত ওষুধ দিয়ে ম্যানেজ করার চেষ্টা না করাই ভালো, কারণ যেহেতু বয়সটা কম। হ্যাঁ, অর্থাৎ তার মানে আমার সাইড এফেক্টটা নাহলে কিডনি এফেক্টেড হবে। আমি ওর জন্য, যেহেতু ওনার বাথরুমের সমস্যা আছে, ওর জন্য আমি ওনাকে এটা বললাম। মানে অনেকে তো এটা বোঝেন না, ঠিক আছে? না, সুগারটা টেস্ট করা। হ্যাঁ, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম জল কতটা খান, তার জন্য কি বলছেন না? হ্যাঁ, এবং তার সাথে কিডনিটা দেখে সেটাকে ধীরে 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 রিকভার করানো, স্লো বাট স্টেডি, কারণ 6 মাসের কেস, তার মানে ধীরে ধীরে সেটাকে রিকভার করানো। এবং ধীরে ধীরে রিকভার করতে কতদিন সময় লাগতে পারে? খুব বেশি হলে 5-6 মাস লাগতে পারে। এটা যদি একবার রিকভার হয়ে যায়, আবার আপনার কিডনি আবার আগের জায়গায় চলে যাবে, মেন ফাংশনিংয়ে। এবং ব্লাড সুগারও যদি থেকে থাকে, খুব সামান্য হয়তো, কারণ আপনি তো টেস্টও করেননি এখনো, দেখতে হবে, সেটাকেও যদি ম্যানেজ করে দেওয়া যায় থ্রু ডায়েট রেস্ট্রিকশনস অ্যান্ড অল দিস থিংস, নট বাই দ্য অল মেডিসিনস, সাপ্লিমেন্টস এবং ডায়েটের মাধ্যমে যদি ম্যানেজ করে দেওয়া যায়, তাহলে আবার কিন্তু সেই আগের জায়গাটায় চলে যাবে। অর্থাৎ শরীরটা কিন্তু ওই 30-এর কাছাকাছি চলে যাবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যাঁ বলছি, আপনাকে। কে বলছেন? হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। আপনার টেলিভিশনের ঘর যেটা আছে, সেই ঘর থেকে বেরিয়ে এসে কথা বলুন। বীরভূম থেকে বলছি।
আপনি টেলিভিশনটা যে ঘরে রয়েছে সেই ঘর থেকে বেরিয়ে বাইরে এসে কথা বলুন। তুমি শোনো, বলছি বীরভূম থেকে বলছি, আমার হাজবেন্ডের সুগার আছে। কত সুগার কত? এই আপনার 15 দিন আগে টেস্ট করিয়েছিলাম, 250 ছিল, খাবারের পরেরটা করিয়েছিলাম, বুঝলেন? খাবারের পরে কত? 250। ওষুধ খান কিছু? হ্যাঁ হ্যাঁ, সুগারের ওষুধ দিচ্ছি। আচ্ছা, কি দুবেলা খান না একবেলাই খান? হ্যাঁ, সুগারের ওষুধ খায়। সুগারের ওষুধটা কি দুবেলা খান না একবেলা খান? না, একবেলা 500 হয়ে। আচ্ছা, আর এখন কি সমস্যা হচ্ছে? এখন আমার সমস্যা হচ্ছে রাতে ঘুম হচ্ছে না। হবেই না। দেখুন, ঠিক আছে, মেন ব্যাপার হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্রপারলি ম্যানেজড হচ্ছে না, অর্থাৎ ডোজ হয়তো এদিক ওদিক করতে হতে পারে। 1 নম্বর, সেটাও প্রপার ব্লাড চেক করে তারপর দেখতে হবে। কারণ শুধু ফাস্টিং আর পিপি যেটা আপনি বললেন খাবারের পরে, শুধু ওই টেস্টটা করলে চলবে না, তার সাথে আরও বেশ কিছু টেস্ট আছে। দেখতে হবে যে আপনার অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি আছে। যদি দেখা যায় যে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে অন্য কোনো কারণে, সেটা অবশ্যই ব্লাড টেস্ট করলে বোঝা যায়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাগুলোকে ঠিক করলে কিন্তু ব্লাড সুগারের ওষুধ বাড়ানোর কোনো দরকার পড়বে না এবং এমনিতেই ঠিক হয়ে যাবে। আর যদি দেখা যায় যে ব্যাপারটা উল্টে গেছে, তাহলে সেক্ষেত্রে তখন ওষুধের ডোজ আগে পিছে করে বা কম্পোজিশন চেঞ্জ করে দেখতে হবে, যাতে কিনা স্টেবিলিটি আসে। আর হতে পারে চেঞ্জ অফ ড্রাগসও এক্ষেত্রে করতে হতে পারে, তাতে ওভারঅল কিন্তু একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসতে পারে। আর তার সাথে বড় কথা হচ্ছে কি, ঘুম আসছে না। তো ঘুম আসছে না যখন, এটাকে তো ঠিক করতেই হবে। এর জন্য অবশ্যই একটা প্রপার মেডিকেশন দরকার। আপনি যদি মনে করেন এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন। এবার আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন, আমি ফোন আসলে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে দোলতলা দোহারিয়া। এটা হচ্ছে গিয়ে দোলতলা পুলিশ লাইন, মানে এয়ারপোর্ট 1 নম্বর থেকে 1.5-2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার হবে, ঠিক আছে, টুয়ার্ডস বারাসাতের দিকে। দোলতলা দোহারিয়া, ওখানেই আমার চেম্বার। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি দেখি না, আর কারণ আমি প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকি না। হ্যাঁ, এবং অ্যাপয়েন্টমেন্ট করলে তবেই অ্যাপয়েন্টমেন্ট যেটা ফিক্স হয় সেই অনুযায়ী আমি দেখি, কারণ আমাকে অন্য জায়গাতেও দেখতে হয়। এর সাথে আমার সিআর পার্কেও আছে, দিল্লি সিআর পার্কে দেখি, মুম্বাইতেও দেখি। হ্যাঁ, যার ফলে আমাকে রাউন্ড অফ দ্য ক্লক যেহেতু বেরোতে হয়, তার জন্য প্রি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা থাকলে অবশ্যই আমি সেক্ষেত্রে ব্যাপারটা দেখে থাকি। এবং সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে, যত বয়স্ক পেশেন্টস আছে এবং আমি তাদেরকে বসিয়ে রাখাটা একদম পছন্দ করি না, যার ফলে এমনভাবে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা যাতে তাদেরকে বেশিক্ষণ প্রতীক্ষা না করতে হয়, এটা আমি দেখি। এটা আপনাদেরকে জানানো রইল। আপনারা যদি মনে করেন, আপনারা ডেফিনেটলি কল করতে পারেন। উই উইল অল অ্যাট ইউর সার্ভিস। আচ্ছা, কোনটা মানে মনে হয় যে আগে চিকিৎসা করা উচিত, সুগার নাকি খাওয়া দাওয়ার ব্যাপারটা? দেখুন, সবার আগে দেখতে হবে যে সুগারটা বাড়ছে কেন। এই জন্যই টেস্ট। সুগার থাকলে কি কনস্টিপেশন বাড়ে? একদমই বাড়বে। ওই যে আমি আপনাকে বললাম না, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানেই সুগার বেড়ে যাওয়া না, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স এমনই একটা প্যারামিটার, ওটা বেড়ে গেলেই কিন্তু অটোমেটিক্যালি সব কটা জায়গা কিন্তু এফেক্ট হতে থাকে। আচ্ছা, হতে পারে তার সুগার নেই কিন্তু তার ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়েছে, তাহলে এমন কিছু হয়তো তার ট্রাইগ্লিসাইড বেড়ে আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে গেলেই ট্রাইগ্লিসাইড কমে যাবে। বুঝতে পেরেছেন? যার ফলে এইটা বুঝতে হবে যে কেন তার হচ্ছে, তার জন্য প্রপার টেস্ট, এবং টেস্টের থেকে বুঝতে হবে, টেস্টগুলোকে ঠিকমতো করে যে ক্যালকুলেশন করে যে কোনটা থেকে কোনটা হচ্ছে। এবার যেটা হচ্ছে সেটা যদি বোঝা যায় টেস্টের মাধ্যমে, কনফার্মেটরি টেস্টের মাধ্যমে বোঝা যাওয়ার পর, যেটা আমি করে থাকি, তারপর তাকে সেই রেসপেক্টিভ মেডিসিন, তার আগে কিন্তু নয়, তার আগে সাপোর্টিভ একটা দিয়ে কোনো রকমভাবে ঠেকিয়ে রাখা, এবং এই কনফার্মেটরি টেস্টের মাধ্যমে তাকে পুরো বুঝে নেওয়া যে সে কোন জায়গাটায় তার ডিস্টার্বটা হচ্ছে, এবং যে জায়গায় ডিস্টার্ব হচ্ছে পার্টিকুলার সেই জায়গাটাই টার্গেটেড তখন ট্রিটমেন্টটা তাতে। এবং সাইড এফেক্ট লেস, যেহেতু ট্রিটমেন্ট আমার ওষুধগুলো বেশিরভাগই সাইড এফেক্ট লেস, এবং এগুলো তো আপনি অনেকবারই বলেছি, আমি আবার বলছি, আমার সমস্ত রিসার্চ মেডিসিন যেটা আমি তৈরি করেছি, সেটা সারা ভারতবর্ষের যে সমস্ত মান্যতা সংস্থা আছে, যেমন জিএলপি, গুড ল্যাবরেটরি প্র্যাকটিসেস, তারপর ধরুন ঠিক আছে, হ্যাঁ, সেসব জায়গায় সেই মেডিসিনগুলো গেছে। হ্যাঁ, আন্তর্জাতিক মানের। যাই হোক, আজকে তো আর সময় নেই, বাকি কথা সামনের শনিবার, মাসের শেষ দিন 31, অবশ্যই আমি ডাক্তারবাবুকে নিয়ে আসছি আপনাদের কাছে,
অবশ্যই আপনারা যে কোনো রোগ নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।